বলেন মায়ের সাথে? আমি মুখে হাত দিয়ে ভাবতে ভাবতে বললাম, মিথ্যা কখন বললাম আবার মায়ের সাথে? মায়ের সাথে যদি মিথ্যে না বলেন তাহলে নিশ্চয়ই আমার সাথে মিথ্যে বলেছেন। আরে বাবা, আমি কারোর সাথে মিথ্যে বলিনি। কি হয়েছে খুলে বলো তো আমাকে একটু। আমার তো মনে হচ্ছে না মিথ্যে বললাম। সন্ধ্যায় যখন আপনি রুমে আসলেন তখন আপনার আঙুল দিয়ে রক্ত পড়ছিল। আমি জানতে চাইলে বলেন দরজায় আঙুল চাপ লেগে কেটে গিয়েছে, আর মায়ের কাছে বলেন ব্লেডে কেটে গিয়েছে। তাহলে তো এটা মিথ্যে কথাই হলো, তাই না? আমি দাঁতের সাথে দাঁত চেপে বললাম, আমি কি মায়ের সাথে প্লেটে কাটার কথা বলেছি? মনে হয় ভুল করেই বলেছি। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। কাল সকালে অনেক কাজ আছে। তোমাদের বাসা থেকে মানুষ আসবে আমাদের নিতে। এটা বলে কোনো রকমে কেটে গেলাম। আর এমন ভুল করা যাবে না। এটা বলে এই খাট থেকে বিছানে নিয়ে আরেকটা বালিশ নিয়ে নিচে ঘুমানোর সময় শাবনাজ বলে, আজ থেকে আর নিচে ঘুমাতে হবে না, উপরেই ঘুমাবেন। না থাক, তোমার সমস্যা হবে তো। আমি নিচে থাকছি, আমার কোনো সমস্যা হবে না। শাবনাজ আমার হাত ধরে বলল, আমার সমস্যা হবে না, আপনি তো আমার স্বামী। আমাদের সারা জীবন একসাথেই থাকতে হবে, সব আস্তে আস্তে মানিয়ে নিতে পারবো আমি। আর বাবা মা তো আছে। আমি চুপচাপ বাধ্য ছেলের মতো খাটের উপর উঠে ঘুমিয়ে পড়লাম। এবার লাইটটা অফ করে দিন। থাক, লাইট অফ করছি না। তোমার রাতে ঘুমাতে সমস্যা হবে, ভয় পাবে। সমস্যা হবে না, আপনি পাশে থাকলে আমার কিচ্ছু হবে না। আর আপনার লাইট জ্বালিয়ে ঘুমোতে সমস্যা হয়, আমি দেখেছি। সারাত মুখের উপর কাঁথা দিয়ে ঘুমিয়েছিলেন, লাইট জ্বালানো ছিল বলে। আর কোনো উপায় না পেয়ে আমি বাধ্য ছেলের মতো লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। কালকের মতো আজকেও নামাজের সময় ডেকে দেয় নামাজ পড়ার জন্য। আর যাই হোক, এমন স্ত্রী পেয়ে অনেক খুশি। এখন থেকে নিয়মিত নামাজ পড়ছি। এমন স্ত্রী সবাই চায়। নামাজ পড়ে আমি ঘুমাচ্ছিলাম আর শাবনাজ কোরআন শরীফ পড়ছিল। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখি সবাই সবার কাজ করছে। আর ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেলাম। গিয়ে দেখি মা, ভাবি আর শাবনাজ কাজ করছে। আমি আস্তে আস্তে মাকে উদ্দেশ্য করে বললাম, নতুন বৌদি এত কাজ করা এখনই? বাড়িতে গিয়ে কিন্তু মা বাবার কাছে বদনাম করবে, বলবে আমার শাশুড়ি আমাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে। তোর বউকে মানা করেছি শুনে নেই। বদনাম তোর হবে, আমার না। লোকে বলবে আজ বিয়ে হতে না হতে বউ দিয়ে কাজ করায়। মায়ের কথা শুনে আমি জোরে জোরে হাসতে থাকলাম। আর শাবনাজ কিছুটা লজ্জা পেয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে রুমে চলে যায়। ভাবি তখন আমাকে উদ্দেশ্য করে বলে, বাসার বউ বাড়িতে কাজ করবে না তো কোথায় কাজ করবে? এভাবে বললে তো আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠে যাবে। আমি আর কিছু বললাম না। কুকুরেলে সোজা হবে না, বাঁকাই থেকে যাবে। ভাগ্যিস এখন শাবনাজ এখানে নেই, থাকলে এই কথা শুনলে কি মনে করতো। মা তখন মুচকি এসে বলল, সাইমা, তোমার যখন নতুন বিয়ে হয় তুমি 1 সপ্তাহ ঘর থেকে বাহিরই হও নাই। কয়েকটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর তুমি তো আছোই, সমস্যা হবে না আমার। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। মায়ের কথা শুনে আমি তখন মনে মনে হাসতে থাকি আর বলি, আমার মা জানে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। ভাবিকে একটু সুনাম করলো আর ভাবি গলে গেল, কারণ আমার মা একটু হলেও জানে ভাবি কেমন প্রকৃতির লোক। প্রায় দুপুর হয়ে যাচ্ছে। শাবনাজের বাসার লোকজন চলে আসবে। শাবনাজের বোন, দুলাভাই আর একটা ছোট ভাই আসবে। শাবনাজ রুমে শুয়ে আছে। আমি বললাম, যাও গোসল করে গুছিয়ে নাও, চলে আসবে কিছুক্ষণ পরে সবাই। তারপর আমি শাবনাজ ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ভাইয়ার বাবা সবাই নেই। আমি, মা, ভাবি, শাবনাজ আর আমার বোন বাইরে ডাইনিংয়ে বসে অপেক্ষা করছি আত্মীয়দের। তোমার ফোনটা একটু দিবে, বাসায় কথা বলবো। তারপর আমার ফোনটা শাবনাজকে দিই। শাবনাজ ফোন নিয়ে বারান্দায় চলে যায়। শাবনাজের দিকে তাকিয়ে থেকে ভাবি আর বলে, ফোন নিয়ে দূরে যাওয়ার কি দরকার? এখানেই তো কথা বলা যায়। এখানে কথা বললে কি হতো? সবার সামনেই তো কথা বলা যায়। হয়তো পার্সোনাল কথা থাকতে পারে, ভাবি সেই জন্যই গিয়েছে। নতুন নতুন এমন পার্সোনাল কথা ঠিক না। আমার কিছু বলার আগে এই চেয়ার থেকে অন্য রুমে চলে যায়। আমি ফোনের দিকে তাকিয়ে ফেসবুকিং করছিলাম। ডাইনিংয়ে মা আর বোন ব্যস্ত খাবার পরিবেশনে। ভাবি কখন যে চুপি চুপি বারান্দায় দিকে শাবনাজের ফোন কল শুনছে কেউ বলতে পারবে না। একটু পরে ভাবি শাবনাজের হাত ধরে টানতে টানতে নিয়ে এসে আমাদের সামনে। আমি, মা আর বোন এসব দেখে অবাক। আমি ভাবির হাত থেকে শাবনাজকে ছাড়িয়ে নিয়ে বললাম, এসব কি হচ্ছে ভাবি? পাগল হয়ে গেছেন আপনি? এমন শক্ত করে হাত ধরেছেন, হাতে যেখানে ধরেছি সেখানে লাল হয়ে গেছে। আমাকে কথা না শুনিয়ে তোমার বউকে কথা শোনাও মাহমুদ, তোমার পরক্রিয়া বউ। আমার মেজাজ গরম হয়ে গেছে। ভাবি না হয়ে অন্য কি হলে সত্যিই থাপ্পড় মেরে দিতাম। আমি বললাম, কেন, কি করেছে আমার বউ যে তাকে কথা শোনাতে হবে? আর পরকীয়া বউ মানে? এসব আজে বাজে কথা বলছেন কেন? তোমার বউ মায়ের সাথে কথা বলার নাম করে কার সাথে কথা বলছিল জিজ্ঞেস করো। বাবু সোনা বলে ডাকছিল, আবার বলছে একবার এখান থেকে চলে গেলে তোমাকে ছেড়ে আর আসবে না। আজকেই চলে যাব।
এসব কথা কাকে বলছিল জিজ্ঞাসা করো। মায়ের সাথে কথা বলার নাম করে ছাদে বারান্দায় গিয়ে কার সাথে কথা বলে শোনো? মনে হয় পুরাতন কোনো বয়ফ্রেন্ড আছে। আমি শাবনাজকে জিজ্ঞেস করলাম, ভাবি এসব কী বলছে শাবনাজ তোমাকে? সত্যি বলছে কি? কার সাথে কথা বলছিলে তুমি? আমার কথার উত্তর না দিয়ে অনবরত কান্না করতে থাকে শাবনাজ। আমি জোর দিয়ে বললাম, কি হলো? তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে কথার জবাব কেন দিচ্ছ না? তাহলে ভাবি যা বলেছে সেটা কি ঠিক? তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে তোমার কিছুই হবে না। যে তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে তার শাস্তি হবে। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি কিছু বলবো না। তোমার ভালোবাসার মিলন ঘটিয়ে দেওয়া আমার দায়িত্ব। শাবনাজ তখন চোখের পানি মুছতে মুছতে বলে, ওটা আমার ভাবির মেয়ে ছিল, মাত্র 5 বছর বয়স। আমি যখন বাড়িতে ছিলাম তখন সব সময় আমার কাছেই থাকতো। আমি চলে আসার পর শুধু খোঁজ করে আমার, আর অনেক কান্না করে। সেই জন্যই আমি বলেছিলাম, বাবু আমি আজকে এখান থেকে তোমার কাছে চলে আসব, এখানে আর থাকবো না। যদি বিশ্বাস না হয় তাহলে আজকে যারা আসবে জিজ্ঞাসা করে নিন। আর ভাবি সম্পূর্ণটা না শুনে আমার কাছে সাথে খারাপ ব্যবহার করছে। বিশ্বাস করেন, আমার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। ঢং দেখে আর বাঁচি না। বাঘ যখন খাঁচার বন্দি হয় তখন এমন লাফালাফি করে, সব মিথ্যা কথা বলছে। এখন সব কথা ফাঁস হয়ে গিয়েছে, সেজন্যই এমন নাটক করছে। ভাবির কথা শুনে আরো জোরে জোরে কান্না করতে থাকে শাবনাজ। তৎক্ষণাৎ আমার মনে পড়ে আমার ফোনে সব কল রেকর্ড হয়। তাহলে এত কথা বলার কি আছে? কল রেকর্ড শুনলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তখন বললাম, চিন্তা করার দরকার নেই ভাবি, আমার ফোনে সব কথা রেকর্ড করা থাকে। ফোন কলের রেকর্ড শুনলে সব পরিষ্কার হয়ে যাবে, কে মিথ্যে বলছে আর কে অন্যের সংসারে আগুন জ্বালাতে চায়। কল রেকর্ডের কথা শুনে ভাবির মুখে হাসি থেকে ভয়ে রূপান্তরিত হয়। তারপর আমি কল রেকর্ড প্লে করলাম। স্পষ্ট শোনা যাচ্ছে শাবনাজ প্রথমে তার মায়ের সাথে কথা বলেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করেছে। তারপর ভাবির সাথে কথা বলেছে। ভাবির সাথে বলে, আপনার মেয়ে কই ভাবি? ভাবি বলে, তোমার জন্য কান্না করতেছে শুধু। শাবনাজ বলে, কই দেখি আমি একটু কথা বলি। শাবনাজ তখন বলে, বাবু আমি আজকে এখান থেকে তোমার কাছে চলে আসবো, এখানে আর থাকবো না। এটা শোনার পর মাথায় আর কাজ করছে না আমার। ভাবির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছি। কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনার কুদৃষ্টি আমার পরিবার থেকে সরিয়ে নেন। মানুষের মাঝে মনোমালিন্য সৃষ্টি করা বাদ দেন। শাবনাজ বাসায় আসছে আজ মাত্র 3 দিন হয়েছে। এখনই আপনি শাবনাজের সাথে যা করেছেন না জানি এরপরে আপনি আর কী করবেন। এরপর যদি আমার পরিবারের দিকে কুদৃষ্টি দেন তাহলে আমি আপনার চোখ তুলে নেব। এখন ভাবি বলে কিছু বললাম না, কিন্তু এর পরবর্তীতে আমি আর মানব না, কথাটা মনে রাখবেন। শাবনাজ কান্না করতে করতে রুমে চলে যায়। আমি এখন কি মুখে শাবনাজের সামনে যাব? আমারও দোষ কম না। ভাবির কথায় আমি একটু ধমক দিয়ে কথা বলেছি শাবনাজের সাথে। আমি যদি আবার আমার স্ত্রীকে বিশ্বাস করতে না পারি তাহলে অন্য কেউ কীভাবে করবে? এখন আমি কোনো মতো শাবনাজের সামনে যেতেই পারবো না। তাই ছোট বোন মাহমুদাকে ডেকে বললাম, বোন একটা কাজ করতে পারবে? কি কাজ বল ভাইয়া? আমি বললাম, যা হয়েছে তুই সব তো দেখেছিস। আমি শাবনাজের সাথে একটু ধমক দিয়ে কথা বলেছি, কান্না করছে শাবনাজ অনেক। প্লিজ বোন আমার, তুই গিয়ে একটু দেখবি কি করছে। পাশে গিয়ে একটু বস শাবনাজের। এভাবে বলিস কেন তুই? প্লিজ বলার কি আছে? আমি ভাবির কাছেই যাচ্ছিলাম। আজকের বিষয়টা অনেক খারাপ হয়েছে। যা হয়েছে সব তোর জন্য হয়েছে। ভাবির অপরাধগুলো সব তুই বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখিস, সেই জন্যই এত সাহস হয়েছে। আচ্ছা আমার ভুল হয়েছে বোন, এখন থেকে আর কারো অপরাধ লুকিয়ে রাখবো না, সরাসরি প্রতিবাদ করব। এবার তো ছোট ভাবির কাছে গিয়ে দেখ প্লিজ। আচ্ছা যাচ্ছি, সাইড দে এবার তুই। তারপর মাহমুদা চলে যায় শাবনাজের কাছে। মাহমুদার নাম আমার সাথে মিলিয়ে রেখেছিল মা। আমার আর আমার বোনটা একদম আমার মতোই হয়েছে। আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক ভালোবাসি। এমন একটা বোন পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বোন তো অনেকেই পেয়ে থাকে, তবে তাকে ভালোবাসাতে আগলে রাখতে হয়। কিছুক্ষণ পরে হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পেলাম। মনে মনে ভাবলাম হয়তো শাবনাজের বাসা থেকে লোক এসছে। আমি ভয় পেয়ে আছি। এই ভয় হলো আত্মসম্মান বোধের ভয়। যদি এসব কিছু তারা জানতে পারে বা ভাবে কোনো সমস্যার সৃষ্টি করে তাহলে আমার আর আমার পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। কিভাবে আমি তাদের সাথে তাদের বাসায় যাব? আর গেলে চোখ তুলে তাদের সামনে তাকানোর সাহস হবে না আমার। নতুন নতুন যদি এমন হয় তাহলে পরে কী হবে? আমার অনেক বিশ্বাস আছে শাবনাজের প্রতি। শাবনাজ কিছুই বলবে না। ভয় করছি ভাবিকে নিয়ে যদি কোনো গণ্ডগোল সৃষ্টি করে। অনেক কথা চিন্তা করতে করতে গেট খুলে দিলাম। তারপর সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞাসা করে রেস্ট নিতে বললাম। তারপর মাহমুদা আমার স্ত্রী শাবনাজকে নিয়ে নিচে নেমে আসে। কিছুক্ষণ আগে অনেক কান্নাকাটি করছিল, এখন নিজের বাসা থেকে মানুষ আসার কথা শুনে হাসি মুখে নিচে নেমে আসে। আপু তোর চোখ লাল কেন, কি হয়েছে? তখন কান্না করছিল তাই শাবনাজের চোখ লাল হয়েছে, কিন্তু শাবনাজ এসব উপেক্ষা করে বলে,
বাবা মা তোমাদের জন্য অনেক খারাপ লাগছিল, তাই কান্না করেছিলাম, সেজন্য মনে হয় চোখ লাল হয়েছে। তখন মনে মনে ভাবতে থাকলাম, নিজের সংসার ঠিক রাখতে, নিজের পরিবারকে খুশি রাখতে হাসি মুখে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সবাই না। আমার ভাবির মতো কিছু অমানুষ আছে, তারা অন্যের সংসার ধ্বংস করার জন্য সব কিছু করতে পারে। কান্না কেন করবি? এত সুন্দর একটা পরিবার অর্জন করছিস তুই। মাহমুদ ভাইয়ের মতো একটা স্বামী, মাহমুদ ভাইয়ের বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি, একদম তোর বাবা মায়ের মতো। তোকে কোনোদিন কষ্ট পেতে হবে না। আর আমি তো আছি নাকি, মাঝে মাঝে এসে দেখা করে যাব। আর হাসতে হাসতে বলে, যদি বেশি কান্না করিস তাহলে বল, দুলাভাইকে সাথে নিয়ে গিয়ে ঘর জামা করে রেখে দেই। বাকি যারা ছিল তারা সবাই হাসতে থাকে। আমি মনে মনে হাসলাম আর ভাবলাম, আর যাই হোক, শাবনাজের ভাই ভালোই বোঝে, সব কিছু ঠিকঠাক হ্যান্ডেল করে নিতে পারে। মনে মনে হাসলাম আর বললাম, বুদ্ধিমান একটা শালা পাইছি। ঠিক তখনই, কি দুলাভাই, ঠিক বললাম তো? পারবেন না ঘর জামাই থাকতে? আমিও হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারবো তো, আরও ভালো হয়ে বসে বসে খেতে পারবো, কোনো কাজই করা লাগবে না। শাবনাজ আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমি সাথে সাথে শাবনাজের দিকে তাকিয়ে চোখ ফিরে নিলাম। সত্যি অনেক লজ্জা পাচ্ছে আমার, শাবনাজের চোখের দিকে তাকিয়ে থাকতেই পারছি না। কিছুক্ষণ আগে যে হয়েছে, এটা যদি শাবনাজের ভাই জানতো তাহলে পরিস্থিতি এমন হতো না, অন্যরকম হতো। কিন্তু শাবনাজ সব কিছুই ঠিক করে নিয়েছে হাসি মুখে। সবাই খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট নিচ্ছে। তখন আমি আস্তে আস্তে শাবনাজের কাছে যাই। বারান্দায় দাঁড়িয়ে আছে শাবনাজ। লজ্জার দৃষ্টিতে শাবনাজের দিকে তাকিয়ে হাত ধরে বললাম, প্লিজ আমাকে মাফ করে দাও, অনেক ভুল হয়েছে আমার। আমি তখন সম্পূর্ণ বিশ্বাস করতে পারিনি তোমাকে, আর তোমাকে ধমকও দিয়েছিলাম। আর কখনো এমন হবে না, তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে তোমার পা ধরে মাপ চাইবো আমি। এই যে কান ধরে উঠবস করছি, 1 2 3। ঠিক তখনই শাবনাজ আমার হাত ধরে বলে, কি করছো তুমি মাহুদ? থামো তো এবার, পাগল হয়ে গেলে নাকি তুমি? এমন করতে হয় না, তুমি আমার স্বামী, তোমার উপর কেন রাগ করবো বলো? তোমার জায়গায় তুমি ঠিকই ছিলে। আমার খারাপ লাগছে, ভাবি আমাকে সন্দেহ করে আর আমার সাথে এমন করেছে তাই। আরে বাদ দাও তার কথা, এমনিতে মানুষ দোষ খোঁজা তার কাজ। আর এত কিছুর মধ্যে একটা কাজ কিন্তু ভালোই হয়েছে। কি ভালো কাজ হলো আবার? ওই যে তোমার অল্প একটু হলেও লজ্জা ভেঙে দিয়েছে, আমাকে তুমি করে বলছো এখন, আর আমার হাতও ধরে আছো। সারা জীবন এভাবেই থাকবে? আমার কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে আমার হাত ছেড়ে দৌড়ে চলে যায় আর বলে, আমি মাহমুদের কাছে যাচ্ছি। এখন যাওয়ার সময় হয়েছে, সবকিছু গুছিয়ে নিয়েছি। যাওয়ার সময় আমি শাবনাজ